ইংরেজিতে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আচ্ছা, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে আর ফিউচার মানে ভবিষ্যৎ। বানান কোনটা হয়? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। আচ্ছা, এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। বর্তমান কালকে 4 ভাগে, অতীতকালকে 4 ভাগে এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো কি কি? 1 নম্বরে আমরা বলবো ইনডিফিনিট, নাম্বার 2 কন্টিনিউয়াস, NUOUS, নাম্বার 3 পারফেক্ট এবং নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে কি বলবো? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, ঠিক আছে, এদের এখন আমরা বিস্তারিত জানবো। প্রথমে আছে কোন টেন্স? এটাও মুছে দেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হয়, চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, এগুলো বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। কোনো কাজ সাধারণভাবে হয়, চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, এই 3টা যদি বোঝায় তাহলে তাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাধারণভাবে হয় আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এই কাজটা সাধারণভাবে হয়। চিরন্তন সত্য, দি সান সেটস ইন দি ওয়েস্ট, এটা হচ্ছে কি? চিরন্তন সত্য। আচ্ছা, তারপরে আই BRUSH, আই ব্রাশ মাই টিথ এভরিডে, আই ব্রাশ মাই টিথ এভরিডে, সাধারণভাবে হয়, এটা হচ্ছে চিরন্তন সত্য, আর এইটা হচ্ছে অভ্যাসগত কাজ। এই 3 প্রকারের কাজ হলে তাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখন আমরা দেখব গঠন। সাবজেক্ট, তারপরে দেব ভার্ব, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হতে পারে, তারপরে অবজেক্ট, OBJECT।
আচ্ছা, এইখানে দেওয়া হয়েছে ভার্বের সাথে এস বা ইএস। হ্যাঁ, কখন এখানে এস হবে এবং কোথায় ইএস হবে এটা জানবো। হ্যাঁ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। হ্যাঁ, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার বাদে অন্য কিছু হয় তাহলে এস বা ইএস যুক্ত হবে না। তাহলে একটু আমরা দেখি থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো। এখানে দেই আমরা সিঙ্গুলার, আর এখানে দেই আমরা প্লুরাল, আর এইখানে দেব আমরা এটা ফার্স্ট পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে থার্ড পারসন। একে আমরা এই দিক দিলাম আমরা হচ্ছে নাম্বার, আর নিচের দিকে দিলাম আমরা পারসন। এটা নিচের দিকে পারসন, আর এই পাশে হচ্ছে কি নাম্বার। এখন আমরা দেখতেছি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি? আই। আর প্লুরালের কি হবে? আই থেকে হবে উই। সেকেন্ড পারসনে কি হবে? ইউ। এর প্লুরাল কি হবে? একই। থার্ড পারসন সিঙ্গুলার কি হবে? হি, সি, ইট, এবং যে কোনো একটি নাম, যে কোনো একটি নাম হলে হবে থার্ড পারসন সিঙ্গুলার। আর এদের বহুবচন কি হবে? দে, দে হবে, অথবা একের বেশি নাম, ওয়ান প্লাস নাম। হ্যাঁ, দুটা নাম অথবা তিনটা নাম অথবা একাধিক নাম যদি হয়, একের বেশি নাম যদি থাকে তাহলে সেটা হবে কি? প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে এস বা ইএস বসবে না। তাহলে এইখানে আমরা দেখব যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই এস বা ইএস বসে, আর অন্যান্য ক্ষেত্রে বসে না। একটু উদাহরণের মাধ্যমে দেখি কোথায় এস আর কোথায় ইএস বসে। কোন ওয়ার্ডের শেষে যদি এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, ও এই কয়েকটা শব্দ থাকে তাহলে এর শেষে বসবে ইএস, আর অন্যান্য ক্ষেত্রে বসবে এস। হ্যাঁ, একটু দেখি। আই টেক টি, এটা ফার্স্ট পারসন, ওই জন্য এখানে এস হবে না। আর এইখানে যদি থাকে ইউ টেক টি, ইউটা হচ্ছে কোন পারসন? সেকেন্ড পারসন, এই জন্য এখানেও হবে না। রহিম টেক্স টি, রহিম চা পান করে, রহিমটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে এস যুক্ত হয়েছে। এটা সেকেন্ড পারসন, এই জন্য এখানে এস যুক্ত হয়নি। এটা ফার্স্ট পারসনও হয় না। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে বলা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা নাম যদি হয় তাহলে কিন্তু এস বসবে। এইখানে যদি হচ্ছে আমাদের দুটা নাম হয়, হ্যাঁ, যেমন মনে করেন
KAML এল, কামাল অ্যান্ড রহিম নাম হয়ে গেল দুইটা, তখন এখানে আর এস হবে না। কামাল অ্যান্ড রহিম টেক টি। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হবে, এবং যদি প্লুরাল হয়ে যায় তাহলে সেখানে এস বা ইএস যুক্ত হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কামাল এবং রহিম এইটা প্লুরাল। প্লুরাল মানে বহুবচন। এই দুটো নাম যখন একত্রিত হলো তখন আর এইখানে এসটা যুক্ত হলো না। ক্লিয়ার? আচ্ছা, ইএস কোথায় হবে একটু, ইউ প্লে ফুটবল, নেগেটিভ কি হবে? একে যদি নেগেটিভ করি, ইউ ডু নট প্লে ফুটবল। ঠিক আছে? আচ্ছা, আর ফার্স্ট পারসন শুধু থাকে আই, আই দেয়ার দেব না। এই বাক্যগুলোকে যদি আমরা প্রশ্নবোধক করি, তাহলে ডু অথবা ডাজকে সাবজেক্টের পূর্বে বসাবো। ডু অথবা ডাজকে সাবজেক্টের পূর্বে বসাবো। কিভাবে? এখানে লিখে দেই ডু এবং ডাজকে সাবজেক্টের পূর্বে বসাবো। হ্যাঁ, উদাহরণ দেই। ইউ গো টু কলেজ, তুমি কলেজে যাও। তাহলে একে যদি আমরা প্রশ্ন করি, তো এটা তো যে সেকেন্ড পারসন, তাহলে এখানে ডাজ হবে না, কি নিব? ডু নিব। ডু ইউ গো টু কলেজ, শেষে কোশ্চেন মার্ক, ডু ইউ গো টু কলেজ। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। রহিম সিংস এ সং, রহিম গান গায়। এই বাক্যকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে ভার্বের শেষে এস আছে, এই জন্য আমরা এখানে ডু নিব না, DOES, ডাজ রহিম সিং এ সং। প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক বসে। হ্যাঁ, ডাজ রহিম সিং এ সং। ক্লিয়ার? আচ্ছা, আরেকটু জেনারেলি, GENERALLY, জেনারেলি, ডেইলি, নর্মালি, occasionally, এভরিডে, সামটাইমস। এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। আই রিড দি কোরআন, EVE, এভরিডে। আই রিড দ্য কোরআন এভরিডে। তো এইখানে আই আছে, এখানে এই জন্য বাক্যটা সঠিক। কিন্তু এখানে আই যদি না হয়ে
রহিম যদি থাকে তখন আমরা এখানে কি দিতাম, এস। রহিম রিডস দ্য কোরআন এভরিডে, অথবা মাদার রিডস দি কোরআন এভরিডে, এইভাবে হতো। ঠিক আছে না? আচ্ছা, এই হলো মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট ভিডিও।